ঐতিহাসিক স্থাপত্যের দিক দিয়ে ভারতীয় উপমহাদেশের কোনো তুলনাই চলে না। বিভিন্ন দেশে প্রদেশে জনপদে জনপথে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই সব অনিন্দ স্থাপত্য নিদর্শন। আলোচিত সেই সব স্থাপত্যের অন্যতম ভারতের কুতুব মিনার। এই কুতুব মিনারের ইতিহাস জানতে গেলে বেরিয়ে আসে একটা রহস্য। সেই সব বিষয়ই আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে। ঐতিহাসিক কোনো জায়গায় বেড়াতে গেলে সেখানকার ইতিহাসটা ভালো করে জেনে গেলে পুরনো সেই দিনগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে। কুতুব মিনার ভারতের দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার, যা বিশ্বের সর্বোচ্চ ইট দ্বারা নির্মিত মিনার। এটি কুতুব কমপ্লেক্সের মধ্যেই অবস্থিত। প্রাচীন হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষের পাথর দিয়ে কুতুব কমপ্লেক্স এবং মিনারটি তৈরি করা হয়েছে। কুতুব মিনারের প্রবেশ পথ হলো এটি। ঠিক রাস্তার উল্টো দিকে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কাটতে পারেন বা অনলাইনেও টিকিট কাটতে পারেন, সার্চ করলেই পেয়ে যাবেন। লাল বেলে পাথরে নির্মিত এই মিনারটির উচ্চতা 72.5 মিটার বা 238 ফুট। মিনারটার পাদদেশের ব্যাস 14.32 মিটার বা 47 ফুট এবং শীর্ষ অংশের মানে একদম টপ জায়গার ব্যাস হলো 2.75 মিটার বা 9 ফুট। ত্রয়োদশ শতাব্দীর প্রথম দিকে এই মিনারের নির্মাণ কার্য সমাপ্ত হয়। মিনার প্রাঙ্গণে আলাই দরজা, আলাই মিনার, এই আলাই মিনার অসমাপ্ত মিনারের একটি স্তূপ। এটা নির্মাণের কথা থাকলেও নির্মাণ কার্য সমাপ্ত হয়নি। আর রয়েছে কুওয়াত উল ইসলাম মসজিদ। ভারতের যে সকল প্রাচীন মসজিদ সমূহ আছে এখনো, তার মধ্যে এটা অন্যতম। আর আছে ইলতুৎমিশের সমাধি এবং 23 ফুট উচ্চতা বিশিষ্ট একটি লৌহ স্তম্ভ। একাধিক হিন্দু এবং জৈন মন্দিরের ধ্বংসাবশেষ থেকে এই মিনার নির্মিত হয় বলে কথিত আছে। অনুমান করা হয় যে ভারতে ইসলাম শাসনের প্রথম দিকে বহিরাগত আক্রমণে এই সকল মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। আর এই কুতুব মিনার কমপ্লেক্স হলো টিয়া পাখিদের আবাসস্থল। সর্বত্র আপনি টিয়া পাখির ডাক শুনতে পাবেন। 1192 সালে কুতুবউদ্দিন আইবক এই কুতুব মিনারের নির্মাণ কাজ আরম্ভ করেছিলেন। ইলতুৎমিশের রাজত্বকালে মোটামুটিভাবে 1211 থেকে 1238 সালের মধ্যে মিনারের কাজ শেষ হয়। আলাউদ্দিন খিলজির রাজত্বকালে এটার প্রাঙ্গণ নির্মাণ কার্য সম্পাদন হয়। পরবর্তীকালে বজ্রপাতে মিনার ক্ষতিগ্রস্ত হয়, যদিও তার সংস্কার করা হয়েছিল। এর আশেপাশে আরও বেশ কিছু প্রাচীন ও মধ্যযুগীয় স্থাপনা এবং ধ্বংসাবশেষ রয়েছে, যারা একত্রে কুতুব কমপ্লেক্স হিসেবে পরিচিত। ইসলামিক স্থাপত্য এবং শিল্প কৌশলের এক অনবদ্য প্রতিফলন হিসেবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় এই প্রাঙ্গণ বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করেছে। এটা দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। আফগানিস্তানের জাম মিনারের অনুকরণে এটা নির্মিত হয়। 5 তলা বিশিষ্ট মিনারের প্রতিটা তলায় রয়েছে ব্যালকনি বা ঝুলন্ত বারান্দা। কুতুব মিনারের নামকরণের পেছনে দুটো অভিমত রয়েছে। প্রথমত, এর নির্মাতা কুতুবউদ্দিন আইবকের নাম অনুসারে এর নামকরণ। দ্বিতীয়ত, ট্রান্স অক্সিয়ানা হতে আগত বিখ্যাত সুফি সাধক হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সম্মানার্থে এটি নির্মিত হয়।
কুতুব মিনার বিভিন্ন নলাকার শ্যাফট দিয়ে গঠিত, যা ওই ব্যালকনি বা বারান্দা দ্বারা আলাদা করা হয়েছে। মিনার লাল বেলে পাথর দিয়ে তৈরি, যার দেওয়ালের ওপরে কোরআনের আয়াত খোদাই করা আছে। এই কুতুব মিনারেও কিন্তু মেট্রো করে ভ্রমণ করাই বেস্ট। নিউ দিল্লি থেকে মেট্রো চাপবেন, কুতুব মিনার স্টেশন আছে, স্টেশনে নেমে অটো করে খুব বেশি হলে 10 মিনিট লাগবে, 20 টাকা ভাড়া, আপনাকে কুতুব মিনার সামনে নামিয়ে দেবে। জ্যামজট এড়াতে মেট্রো ইজ দ্য বেস্ট টু ট্রাভেল দিল্লি। ফিরোজ শাহের শাসনকালে মিনারের দুটো শীর্ষতলা বাজ পড়ে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সেটা আবার ফিরোজ শাহ সংস্কার করেছিলেন। আবার 1505 সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলে এই মিনার সিকান্দার লোদি দ্বারা তার সংস্কার করা হয়েছিল। কুতুব মিনারের দক্ষিণ পশ্চিম থেকে 25 ইঞ্চি একটি ঢাল আছে, যেটা নাকি নিরাপদ সীমার মধ্যে বলে বিবেচিত হয়। কুতুব মিনারকে ঘিরে গড়ে উঠেছে একটা মনোরম কমপ্লেক্স। এছাড়া মিনারের প্রাচীরের গায়ে নানা প্রকার অলঙ্করণ দ্বারা শোভিত। ভারতের প্রথম মুসলিম শাসক 1193 খ্রিস্টাব্দে সুলতান কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের গোড়াপত্তন করেন। তার তত্ত্বাবধানে প্রথম ও দ্বিতীয় তলা নির্মিত হয়। পরবর্তী সময়ে 1211 থেকে 36 সালের মধ্যে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মিনারের তৃতীয় ও চতুর্থ তলা এবং শেষে সুলতান ফিরোজ শাহ তুগলকের হাতে পঞ্চম তলা নির্মাণ সমাপ্ত। এই কুতুব কমপ্লেক্সের মধ্যেই আছে লৌহ স্তম্ভটি, বিস্ময়কর লৌহ স্তম্ভ। লৌহ স্তম্ভ 6000 কিলোগ্রামের বেশি ওজনের, 7.21 মিটার বা 23.7 ফুট উঁচু একটা স্তম্ভ, যা তার মরচে নিরোধক ধাতব উপাদানের জন্য বিখ্যাত। ক্ষয় নিরোধী চরিত্রের জন্য পুরাতাত্ত্বিক ও ধাতুবিদ্যা বিশারদরা দিল্লির লৌহ স্তম্ভকে প্রাচীন ভারতের ধাতুবিদ্যার উন্নতির একটি উল্লেখযোগ্য নিদর্শন বলে মনে করেন। স্তম্ভটির উপাদানের সমস্তরে আয়রন, হাইড্রোজেন, ফসফেটের কেলাস থাকায় লোহায় ফসফরাসের মাত্রা অনেক বেশি, যা এই উপাদানের ক্ষয় নিরোধক চরিত্রের জন্য দায়ী। এই প্রাঙ্গণে এখন বিভিন্ন দেয়াল রয়েছে, যার কারুকার্য বা স্থাপত্য দেখলে সত্যি সত্যি অবাক হয়ে যেতে হয়। কি শিল্প ছিল তখনকার দক্ষ কারিগরদের হাতে। মনে করা হয় যে 402 খ্রিস্টাব্দে গুপ্ত সাম্রাজ্যের উদয়গিরিতে এই স্তম্ভটি প্রথম স্থাপিত হয়েছিল। 1233 খ্রিস্টাব্দে দিল্লির বর্তমান অবস্থানে সরিয়ে আনা হয়। স্তম্ভটির প্রথম অবস্থান সম্বন্ধে অবশ্য বিতর্ক রয়েছে। বাল সুব্রহ্মণ্যম এই স্তম্ভের ধাতব উপাদান বিশ্লেষণ করেন। তার মতে এই স্তম্ভ মধ্যপ্রদেশের বিদিশা নগরীর নিকট উদয়গিরির গুহাসমূহে অবস্থিত ছিল। স্তম্ভের গায়ে উৎকীর্ণ লিপিতে স্তম্ভটির অবস্থান বিষ্ণুপদগিরিতে বলে উল্লেখ করা আছে। উদয়গিরি গুহাসমূহে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সঙ্গে সম্পর্কিত এবং গুপ্ত যুগের বিষ্ণু উপাসনার জন্য পরিচিত বলে বিষ্ণুপদগিরি
প্রকৃতপক্ষে এই স্থান বলে মনে করা হয়েছে। এছাড়া উল্লেখ্য যে মধ্য ভারতে লোহা খননের প্রাচীন ইতিহাস রয়েছে। ত্রয়োদশ শতাব্দীতে দিল্লির সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ বিদিশা আক্রমণ করে এবং তারপর এই স্তম্ভটিকে দিল্লি সরিয়ে নিয়ে যায়। এই স্তম্ভের গায়ে বিভিন্ন সময়ে বেশ কয়েকটি লিপি আছে। এর মধ্যে প্রাচীনতম লেখাটি গুপ্ত যুগে ব্রাহ্মী লিপিতে সংস্কৃত ভাষায় উৎকীর্ণ রয়েছে। এই লেখা অনুসারে জানা যায় এই স্তম্ভ বিষ্ণুর সম্মানে স্থাপিত হয়েছিল। এই লিপিতে চন্দ্র নামক এক রাজার সাহস ও গুণাবলী বর্ণিত আছে, কিন্তু কিছু পণ্ডিতের মতে চন্দ্র ও মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য এক ব্যক্তি ছিলেন এবং স্তম্ভটির প্রতিষ্ঠাকাল 912 খ্রিস্টপূর্বাব্দ বলে মনে করেছেন। কিন্তু লেখটির ব্রাহ্মী লিপি ও সংস্কৃত ভাষার চরিত্র বিশ্লেষণ করে স্থির করা হয়েছে এই লেখাটি গুপ্ত যুগের এবং রাজা চন্দ্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত একই ব্যক্তি। 1903 খ্রিস্টাব্দে পণ্ডিত বাঁকে রায় ওই লেখটির বক্তব্য বিশ্লেষণ করেন। তার বিশ্লেষণ থেকে জানা যায় রাজা চন্দ্র বঙ্গদেশে যুদ্ধ করেন ও সপ্ত সিন্ধু অতিক্রম করে বাল্হিক দেশে অধিকার করেন। এই স্তম্ভটি তার মৃত্যুর পর বিষ্ণুর সম্মানার্থে বিষ্ণুপদগিরিতে স্থাপিত হয়। তাহলে তোমার কুতুব মিনার কেমন লাগছে বলো? হ্যাঁ, কারুকাজ কেমন লাগছে? একটি মসজিদ নির্মাণের জন্য আইবক কর্তৃক নির্বাচিত স্থানের সম্পর্কে 14 শতক বা 14th সেঞ্চুরির ভ্রমণকারী ইওয়ান বতুতা বলেছেন, দিল্লি দখলের আগে এটি একটি হিন্দু মন্দির ছিল, যাকে হিন্দুরা এলবুতখানা বলে, কিন্তু তারপরে এটি একটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ মসজিদে পরিণত করা হয়। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বলছে যে মসজিদটি একটি মন্দিরের অবশিষ্টাংশের ওপরে স্থাপিত হয়েছিল এবং এটি অন্যান্য ধ্বংসপ্রাপ্ত মন্দির থেকে নেয়া সামগ্রী থেকেও নির্মিত হয়েছিল, যা পূর্ব দিকের মূল প্রবেশপথে লিপিবদ্ধ রয়েছে। আভ্যন্তরীণ পূর্ব প্রবেশপথে এখনও টিকে থাকা একটি ফার্সি শিলালিপি অনুসারে মসজিদটি পৃথ্বীরাজ চৌহানের শাসনকালে নির্মিত 27টি হিন্দু মন্দির ধ্বংস করে এবং তা থেকে সংগ্রহ করা উপাদান দ্বারা নির্মিত হয়েছিল এবং মসজিদের বাইরে মন্দিরের কিছু অংশ রেখে দেওয়া হয়েছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো সবই মন্দিরের অংশ। তার মানে মুসলমান শাসকরা যা স্থাপত্য সৃষ্টি করেছেন সবই হিন্দু মন্দিরকে ধ্বংস করে। আর এই মন্দিরের যে কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বহু জায়গায় হিন্দু দেবতার মূর্তি খোদাই করা আছে, অপরূপ সব শোভা। এই স্থাপত্য দেখে মানে চোখ যাকে বলে জুড়িয়ে যায়, কি অদ্ভুত কারুকাজ। এই প্রাঙ্গণেই আবার এখানে কারোর সমাধি রয়েছে। এইখানে সমাধি রয়েছে কারুর। এই প্রাঙ্গণটি বেশ বড়। এখানকার স্থাপত্য এত ভালো, এই অঞ্চলে অনেক শুটিংও হয়েছে। অপরূপ প্রাঙ্গণ। লালকেল্লার ভিডিও যেমন বলেছিলাম যে একদিনে সব ঘুরলে কিছুই দেখা সম্ভব হয় না, এই কুতুব মিনারের ক্ষেত্রেও তাই। কুতুব মিনার অন্ততপক্ষে আপনাকে ঘন্টা 3 সময় দিতে হবে পুরো কমপ্লেক্সটা ঘুরে দেখাতে, না হলে আপনি কিছুই দেখতে পাবেন না, ওই বুড়ি ছোঁয়া গোছের হবে। তাই জন্যে ওরকম একদিনে টোটাল দিল্লি ঘুরবো এরকম প্ল্যান না করে আপনি যদি প্রথমবার দিল্লি যান, মানে দিল্লি বেড়াতে যান,
তাহলে অবশ্যই সময় নিয়ে যাবেন, 2 থেকে 3 দিন দিল্লিতে রাখবেন। সেইভাবে নিজে প্ল্যান করে নেবেন, মেট্রোয় পুরোপুরি ঘুরবেন। মেট্রোয় কিভাবে যাবেন সে সম্বন্ধে আমি ভিডিও আনবো এর পরে। কিভাবে মেট্রোয় যাবেন, দিল্লি মেট্রোর অ্যাপ আছে সুন্দর, আপনাকে লাইনে দাঁড়াতে হবে না টিকিট কাটার জন্য। অপরূপ স্থাপত্য, এগুলো সময় নিয়ে না দেখলে দেখার কোনো মানেই হয় না, আর বিষয়টা সম্বন্ধে না জানলে। পড়ে যেতে না পারেন, আপনারা অন্তত ভিডিওটা পুরোটা দেখে যাবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। এই প্রাঙ্গণটি হলো সেই মসজিদ প্রাঙ্গণ। আর এইদিকে খিলজির আমলে বানানো কিছু মাদ্রাসা। কমপ্লেক্সের এই দিকটা হচ্ছে আলাউদ্দিন খিলজির আমলের তৈরি মাদ্রাসা। এই কত বছর আগেকার স্থাপত্য, তার সংরক্ষণের ফলে এখনো পর্যন্ত আমরা গেলে অনেকটা দেখতে পাই, এবং পুরনো আমলের ইতিহাস যেন চোখের সামনে জ্বলজ্বল করে। অবশ্যই ইতিহাসটা জানা দরকার, জেনে যাওয়া দরকার, তাহলে আলাদা একটা ফিলিং অনুভব করবেন আপনি। এবার দেখুন ইলতুৎমিশের সমাধি। সমাধিস্থলের যে প্রাঙ্গণটা রয়েছে, যে প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে, কি অদ্ভুত কারুকার্য। প্রাচীন ভারতের স্থাপত্য শিল্পীরা, স্থাপত্য শিল্প উন্নত ছিল তো শিল্পীরা উন্নত ধরনের শিল্পী ছিলেন, তাই জন্যই তো ছিলেন।
তা শিল্পীরা কি মারাত্মক নিপুণতার সঙ্গে কাজ করতেন সেটা একবার ভেবে দেখুন। যে কোনো প্রাচীন স্থাপত্য দেখতে যাবেন, যে কোনো জায়গায়, আপনারা প্রত্যেকেই এটা স্বীকার করতে বাধ্য হবেন যে অবাক করার মতো স্থাপত্য, হাতের কাজ, নৈপুণ্যতা অসাধারণ। কিছু জায়গায় লাল বেলে পাথর, কিছু জায়গায় শ্বেত পাথর, চোখ জুড়িয়ে যাওয়ার মতো নিদর্শন। ওই দূরে দেখা যাচ্ছে আলাই মিনার। তেরোশো খ্রিস্টাব্দের আগে নির্মিত কুয়াত উল ইসলাম মসজিদের আকার দ্বিগুণ করার পর আলাউদ্দিন খিলজি আলাই মিনার নির্মাণ শুরু করেন। তিনি ধারণা করেছিলেন যে এই মিনারটি বর্ধিত মসজিদের অনুপাতে কুতুব মিনারের চেয়ে উচ্চতায় দ্বিগুণ হবে। অবশ্য 1316 খ্রিস্টাব্দে আলাউদ্দিনের মৃত্যুর পরপরই নির্মাণটি 25 মিটার বা 82 ফুট উচ্চ প্রথম তলার কোটটি শেষ হওয়ার ঠিক পরে পরিত্যক্ত হয়েছিল, কারণ খিলজি রাজবংশের উত্তরসূরিরা এই নির্মাণ কাজ পুনরায় আর শুরু করেননি। একটি বিশাল ধ্বংসস্তূপের গাঁথনির কেন্দ্র হিসেবে আলাই মিনারের প্রথম তলা আজও দাঁড়িয়ে আছে। আলাউদ্দিন খিলজির সময়ের প্রখ্যাত সুফি কবি ও সাধক আমির খসরু তার রচনা তারিখ ই আলাইতে আলাউদ্দিনের মসজিদ প্রসারিত করার এবং আরেকটি মিনার নির্মাণের উদ্দেশ্য উল্লেখ করেছেন। তো ভালো থাকবেন সবাই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আরও যদি কোনো তথ্য জানার থাকে জানাবেন। নমস্কার।